জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উপলক্ষে দেশ টিভির বিশেষ আলোচনা আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডানা ইসলাম। দর্শক, আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে জাটকা সংরক্ষণে সফলতা ও ভবিষ্যতে পরিকল্পনা। আমাদের আলোচনার বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথি রয়েছেন। একে একে পরিচয় করিয়ে দিতে চাই তাদের সঙ্গে। প্রথমে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সাবেক অধ্যাপক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে অধ্যাপক বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। এরপরে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম, ট্যাজ বিসিজিএম এএফডব্লিউসি পিএসসি বিএন পরিচালক, অপারেশন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর, ঢাকা। আরও রয়েছেন ডক্টর মোহাম্মদ খালেদ কনক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি দেশ টিভির স্টুডিওতে। আমি প্রথমেই আলোচনাটা শুরু করতে চাই ডক্টর মোহাম্মদ খালেদ কনক, আপনাকে দিয়ে জাটকা সংরক্ষণের প্রেক্ষাপট সম্পর্কে আপনার কাছে জানতে চাই। জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উদযাপনের উদ্দেশ্যটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের নদ নদীতে একসময় প্রচুর মাছ, ইলিশ মাছ পাওয়া যেত, কিন্তু প্রত্যেকটি নদীতে একসময় ইলিশ মাছের প্রাচুর্যতা ছিল। আমাদের বাজারগুলিতেও একসময় ইলিশ মাছ সহজলভ্য ছিল, কিন্তু 19 শতকের শেষের দিকে ইলিশ মাছের উৎপাদন ধীরে ধীরে কমে আসে। একটা সময় দেখা গেল 2002 এবং 3 সালে ইলিশ মাছের উৎপাদন খুবই নিচু, প্রোডাকশনটা নিচু হয়ে যায়, এবং সেই সময় ইলিশ মাছের মোট মৎস্য উৎপাদনের মাত্র 2 ভাগ আমাদের ইলিশ মাছের উৎপাদনে এসছে। এর আগে আমাদের জাতীয় উৎপাদন ইলিশ মাছের আহরণের পরিমাণ 20 ভাগ বা এর বেশি ছিল। তো এই যে হঠাৎ করে কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে 2002 এবং 3 সালে সেই সময় ম্যাডাম খালেদের যে সরকার আসার পরে আমাদের 2003 এবং 4 সালে একটি হিলসা ম্যানেজমেন্ট প্ল্যান করা হয়। এই হিলসা ম্যানেজমেন্ট প্ল্যানের মূল উদ্দেশ্য ছিল ইলিশ রক্ষা, জাটকা সংরক্ষণ অভিযান, এবং বর্তমানে জেলেদের যেভাবে আমরা ইনসেন্টিভ দিচ্ছি এবং জাতীয় মাছকে একটা ব্র্যান্ড হিসেবে বহু তুলে ধরার জন্য এই কার্যক্রমগুলি পরিচালিত হয়ে আসছে। এছাড়া জাটকা সংরক্ষণের বৃদ্ধির আরও একটা বিষয় হচ্ছে যে এই ইলিশ মাছটাকে সহজলভ্য করে এবং মানুষের পাতে যাতে সহজে এটা আমরা পৌঁছে দিতে পারি, এটাই হচ্ছে আমাদের জাটকা সংরক্ষণ সপ্তাহের মূল উদ্দেশ্য। এবং এই কার্যক্রমে আমরা যারা ইলিশ মাছের ধরার সাথে সম্পৃক্ত মৎস্যজীবী সম্প্রদায়, সুশীল সমাজ, যারা ব্যবসার সাথে জড়িত তারা, যারা গবেষণা করছেন, এবং আমরা সম্প্রসারণ কর্মীসহ নেভি, কোস্টগার্ড, নৌবাহিনী, জেলা উপজেলা প্রশাসন সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছি। সেটি আসলে আমাদের জাটকা সংরক্ষণের মূল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে। এবার আমি যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহাব, আপনার কাছে। আমি আসলে জানতে চাই জাটকা কি, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইলিশের বর্তমান অবদান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনার আমার সহ আলোচকবৃন্দ, আপনাকে আসসালামু আলাইকুম। ইলিশের জাতীয় মাছ ইলিশ, এদের নিজের বাড়ি হচ্ছে বঙ্গোপসাগরে, এবং এদের যখন ডিম পাড়ার সময় হয় তখন তারা বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার এই মিলিত স্রোতের প্রতি তাদের আকৃষ্ট, এবং তারা চলে আসে, এসে তারা ডিম ছাড়ে। সারা বছরেই হয়তো কিছু কিছু ইলিশ ডিম ছেড়ে থাকে, কিন্তু এরা বেশিরভাগ ডিম ছেড়ে থাকে হলো অক্টোবর নভেম্বরের দিকে। এবং এই সময়টা গবেষণালব্ধ ফলের পর ভিত্তি করে বাংলাদেশ সরকার 22 দিন সময় নির্ধারণ করেছে। এটি আশ্বিনের পূর্ণচন্দ্রের 4 দিন আগে এবং পরে 17 দিন, মোট 22 দিন। এটি একটু ইংরেজি মাসের সাথে কিছুটা তারতম্য হয়ে থাকে। এই 22 দিনে যে আমরা ইলিশকে প্রজনন করে ডিম ছাড়ার সুযোগ করে দিলাম বাংলাদেশের এই নদ নদীগুলোতে, এরা ডিম থেকে বের হয়েই আস্তে আস্তে তারা বড় হতে থাকে, এবং আপনার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তারা আপনার চাপিলি বলে খুব ছোট ছোট হয়। এরপরে যখন মার্চ এপ্রিলের দিকে আসে তখন তারা বেশ বড় হয়ে যায়, তখন তাদেরকে জাটকা বলে, এবং জাটকা বাংলাতেও বলে, ইংরেজিতেও এখন জাটকা বলে, এমনকি কেউ ঝাটকাও বলে। তো সাধারণত 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা যে ছোট ইলিশগুলো তাদেরকে জাটকা বলা হয়, এবং জাটকা বাংলাদেশের ইলিশ সম্পদ উন্নয়নে বিরাট ভূমিকা রয়েছে। কিছুক্ষণ আগেই আমার সহকর্মী ডক্টর কনক খালেদ বলেছেন 2002-03 সালের দিকে যখন একেবারেই ইলিশ কমে যাচ্ছিল, তারপরে এই যে ম্যানেজমেন্ট প্ল্যান,
তাতে বিভিন্ন সময় গবেষণার ফলে এটি এমন একটা পর্যায়ে এসেছে যে বাংলাদেশের ম্যানেজমেন্ট প্ল্যান সারা পৃথিবীর জন্য রোল মডেল হয়েছে। পৃথিবী কেন? কারণ 11টা দেশে ইলিশের এই প্রাচুর্যতা রয়েছে, বাংলাদেশ তার মধ্যে সেরা। এই যে জাটকা সংরক্ষণ করার জন্য যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার জন্যই বাংলাদেশে ইলিশ বেড়েছে। আর ইলিশ বেড়েছে মানে আজ ইলিশ প্রায় 10 থেকে 12% ইলিশ আমাদের জাতীয় উৎপাদনের ক্ষেত্রে এসেছে, এবং যার 1% হচ্ছে আপনার ন্যাশনাল জিডিপির কন্ট্রিবিউশন। তাই শুধু নিউট্রিশন নয়, এটা ইকোনমি, এমপ্লয়মেন্ট, প্রায় 6 লক্ষ জেলে মাছ ধরে, আর 2.5 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সাথে জড়িত। তাই ইলিশ আমাদের পুষ্টি, জাতীয় অর্থনৈতিক এবং আপনার জেলে সম্প্রদায় সহ দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করে। তাই জাটকা সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। এবার আমি যেতে চাই ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। ইলিশ ও জাটকা রক্ষা কর্মসূচিতে সরকারি ও বেসরকারি কোন কোন সংস্থা জড়িত, এ বিষয়ে বলবেন। এক্ষেত্রে কোস্টগার্ডের ভূমিকা সম্পর্কে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আগের দুইটা প্রশ্ন আলোচকরা উত্তর দিয়েছেন। এখন স্বাভাবিকভাবেই আমাদের জানতে ইচ্ছা করবে এই সম্পর্কে, এই কর্মসূচিতে কারা কারা জড়িত। ইলিশ আমাদের পরিচয়, ইলিশ বাংলাদেশের পরিচয়। তো এই হিসাবেই আমরা এটাকে দেখে থাকি, এবং এটার জন্য বাংলাদেশ সরকার একটা হোল অফ দ্য গভর্নমেন্ট অ্যাপ্রোচ করেছে, যেটা সংরক্ষণের জন্য সরকারি সংস্থা, সরকারি বিভিন্ন বাহিনী, মালিক কর্তৃপক্ষ, জেলে সম্প্রদায় সবাই এখানে জড়িত। তাই আমি যদি আপনাকে এগুলোর নাম না বলি তাহলে হচ্ছে না। তো শুরুতেই আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর এই কার্যক্রমগুলো করে থাকে। এরপরেই আসবে আমাদের জেলা এবং উপজেলা প্রশাসন এবং আমাদের সবগুলো বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ এবং নৌ পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ। এরপরে অন্যান্য সংস্থার মধ্যে আছে আপনার বিভিন্ন সমাজ ভিত্তিক সংস্থা, মৎস্যজীবী সংগঠন, ব্যবসায়ী, আড়তদার এবং বাংলাদেশের সকল সচেতন মানুষজন। এখন আমি আপনাকে বলছি যে বাংলাদেশ কোস্টগার্ডের ভূমিকা কী। বাংলাদেশ কোস্টগার্ড আমাদের এই ইলিশ জাতীয় সম্পদ রক্ষার জন্য সমুদ্র এবং উপকূলীয় এলাকায় অতন্ত্র প্রহরীর কাজ করে। বাংলাদেশ কোস্টগার্ড মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কঠোর অভিযান পরিচালনা করে এই সম্পদ রক্ষার জন্য। এর মধ্যে আছে জাটকা রক্ষা অভিযান, বিশেষ কম্বিং অভিযান এবং 58 দিন সমুদ্রে সকল ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ অভিযান এবং মা ইলিশ রক্ষা অভিযান। এছাড়াও অবৈধ জাল ধরা, জব্দ করা এবং অবৈধ মৎস্য সম্পদ জব্দ করা, বাজার এবং পরিবহন ব্যবস্থা মনিটরিং করা, বাজার এর সঙ্গে আছে মৎস্য অবতরণ কেন্দ্র এবং ঘাটগুলো পরিদর্শন করা। একই সঙ্গে আমরা পিছাই না জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনগণকে এইসব কাজ থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধকরণ। এখন দেখেন, গত 2025 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড প্রায় 37,872টি অভিযান পরিচালনা করেছে এবং করে প্রায় 15,361 কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মাছ, পোনা এবং জাল আটক করেছে। এর ফলে আমরা যে সমীক্ষায় এসেছি বাংলাদেশ কোস্টগার্ড, ফলে প্রায় 9,21,000 টন মৎস্য সম্পদ রক্ষা পেয়েছে এবং এগুলোর মূল্য প্রায় 46,084 কোটি টাকা। অর্থাৎ প্রতি মাসে বাংলাদেশ কোস্টগার্ড মৎস্য সম্পদ রক্ষায় 3,800 কোটি টাকার মতো অর্জন করে চলেছে এবং আজকে যে এই এপ্রিল মাস চলছে, এই অর্জনটা প্রায় 52,000 কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। এই হলো বাংলাদেশ কোস্টগার্ডের ভূমিকা মৎস্য সম্পদ রক্ষায়। ধন্যবাদ আপনাকে। আমি আবারও প্রশ্ন রাখতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব আপনার কাছে। ইলিশের উৎপাদনশীলতা বাড়াতে নতুন করে কি কি গবেষণা করা হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আপনার ইলিশের গবেষণার জন্য প্রায় 2000 সালের আগে থেকেই বিএফআরআই, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কাজ করে চলেছে। ভারতবর্ষের ইতিহাস অনেক পুরনো, কারণ 1907 সাল থেকে ভারতবর্ষে ইলিশের উপরে নানাবিধ গবেষণা হয়ে আসছে, অবিভক্ত ইন্ডিয়া, পরবর্তীতে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের প্রায়োগিক গবেষণার ফল খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2002-03 সালের পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ডিপার্টমেন্ট অফ ফিশারিজকে, মৎস্য অধিদপ্তরকে সাথে নিয়ে বিএফআরআই তারা যে গবেষণাগুলি চালিয়ে এসেছে সেটি খুব প্রণিধানযোগ্য, যার কারণের জন্য আজকে মানুষ জানতে পেরেছে যে 22 দিন, কোন 22 দিনে মাছ ধরবো না,
কোন সময়টা জাটকাকে ধরবো না, কী রকমের জালের মেশ সাইজ হবে সেটি জানতে পেরেছে। তাই সবগুলো গবেষণা লব্ধফল। বিশেষ করে ডফের নেতৃত্বে ওয়ার্ল্ড ফিশ নামক একটি আন্তর্জাতিক সংস্থা আপনার 2014 সালে এসে তারা 8 বছর একটানা যৌথভাবে ইলিশের গবেষণা পরিচালনা করে এবং বাংলাদেশে ইলিশের বিপ্লব ঘটে যায়। যেখানে 2014 সালে ছিল 3,87,000 মেট্রিক টন, সেইটা আমরা 5,67,000 টনে পৌঁছালাম আপনার 2022 সালে। এটি ব্যাপক গবেষণার ফল। সমস্ত গবেষণাগুলোকে যদি নাও বলি, তবু বিএফআরআই বর্তমানে আপনার ইলিশ সম্পদ জোরদারকরণ এবং ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ইলিশ প্রজেক্ট, এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের মেরিটাইম ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ডভাবে গবেষণা করে চলেছে। গবেষণাগুলো কী গবেষণা? সেটা হলো এই যে নদীর প্রকৃতিগুলো কেমন, নদীর পলিউশন লেভেল কেমন, ইলিশ মাছের স্টক অ্যাসেসমেন্ট করে যে আমরা প্রতি বছর কী পরিমাণ ইলিশ আমাদের ধরা উচিত, জাটকা কি পরিমাণ হলো, কতগুলি মাছ ব্রিড করলো, পোনা দিল, এবং জাটকার সার্ভাইভাল বা বেঁচে থাকার অবস্থাটা কি সেটা দেখে। তারা দেখে জেলেদের আর্থসামাজিক অবস্থা কি, কীভাবে জেলেদেরকে সাহায্য করা যেতে পারে। এইগুলো ব্যাপারে সরকারকে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও ইলিশ মাছের আহরণের পর সেগুলোকে কিভাবে আপনার প্রক্রিয়াজাতকরণ করতে হবে, কিভাবে বরফে থাকবে, কিভাবে সুন্দর মার্কেটিং করা যায় এবং ইলিশ থেকে নব নব খাবার উদ্ভাবন করা যায়, যেমন ইলিশের স্যুপ, ইলিশের নুডলস, ইলিশ দিয়ে আগামী দিনের মূল্য সংযোজনকৃত নতুন নতুন খাবার তৈরি করা। তাই নানাবিধভাবে আমাদের এই ভৌগোলিক নির্দেশক ইলিশ সম্পদকে নিয়ে গবেষণা চলমান। আমার দৃঢ় বিশ্বাস সেদিন আর বেশি দৃঢ় নাই যেদিন ইলিশকে আমরা অ্যাকোকালচার বা চাষের আওতাতেও নিয়ে আসবো, ডফকে সাথে করে নিয়ে, ডিপার্টমেন্ট অফ ফিশারিজকে নিয়ে। সেটা কিভাবে? স্যামন নামক একটি মাছ ইউরোপে খুবই গুরুত্বপূর্ণ এবং আজও পৃথিবীর কিং অফ ফিশ বলা হয়, কিন্তু আমাদের মাছের রাজা ইলিশ, কিন্তু আমাদের দেশের ইলিশ কিন্তু আমাদের মাছের রাজা। এবং ইলিশের উপরে 2,60,000 বাঙালি, সেটি বাংলাদেশের বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, 7 সিস্টারের সকল বাঙালি ইলিশ মাছ খেয়ে থাকে। তাই ইলিশের মতো এই জাতীয় মাছ শুধু নদীর ধরার উপরে নয়, আমরা আগামী দিনে কেজ কালচার করব, খাঁচায় চাষ করব, পুকুরে চাষ করব, কোস্টাল যে পেনগুলো রয়েছে, নদীগুলোর শাখা রয়েছে, সেখানেও চাষ করব। এটি হবে আগামী দিনের গবেষণা। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি প্রশ্ন রাখতে চাই ডক্টর মোহাম্মদ খালেদ কনক আপনার কাছে। জাটকা রক্ষা কর্মসূচির আওতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক কি কি কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে আসলে? আমি একটি বিষয়ে ইনফর্ম করতে চাই, সেটা হচ্ছে যে জাটকা সংরক্ষণ, জাটকাটা বাংলাদেশে আইনের মাধ্যমে আমরা নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত এটা নিষিদ্ধ। পরিবহন, ধরা এবং বাজারজাত করা এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটি করার জন্য আমরা মৎস্য অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আমরা জেলা উপজেলা পর্যায়ে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। এই কাজে আমাদেরকে সহায়তা করে, আমি আগে বলেছি যে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, পুলিশ, জেলা উপজেলা প্রশাসন সহ নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ। ইলিশ সমৃদ্ধ এলাকায় আমাদের যে বিষয়টি, আমরা ফেস্টেন, সচেতনতা সভা, মাইকিং এবং অন্যান্য কার্যক্রম করে থাকি। মৎস্য অধিদপ্তর যে জেলা উপজেলা পর্যায়ে যে অফিসগুলো আমাদের বিদ্যমান, আমরা সীমিত জনবল নিয়েও জাটকা সংরক্ষণের মাধ্যমে ইলিশ মাছটিকে আমরা মানুষের সহজলভ্য করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাটকা রক্ষা কার্যক্রমে বাস্তবায়নের দিন সরকারি বেসরকারি কর্মকর্তা প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমাদের জাটকা যাতে না ধরে সেই জন্য সরকার ভিজিএফ কার্যক্রম পরিচালনা করছেন। বিকল্প কর্মসংস্থানের অংশ হিসাবে আমরা বকনা বাছুর বিতরণ করছি। আর অভয়াশ্রম যে বিষয়টি ডক্টর ওহাব স্যারের কথায় উঠে এসছে, জাটকাকে রক্ষা করার জন্য কিন্তু 6টি অভয়াশ্রম আছে আমাদের। সেই অভয়াশ্রম এলাকায় আমরা নিয়মিত খাদ্য সহায়তার পাশাপাশি এদেরকে বিকল্প কর্মসংস্থানের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। সুতরাং আমাদের যে এই কার্যক্রম, জাটকা রক্ষার যে সমস্ত উদ্যোগগুলো, এগুলো বাস্তবায়ন করার জন্যই আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা ইলিশ মাছটিকে আরও সহজলভ্য করতে পারবো এবং আমরা সহজে ইলিশ মাছ খেতে পারবো। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে নিব একটি বিরতি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। এবার আমি প্রশ্ন রাখতে চাই ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার কাছে জানতে চাই, ইলিশ ও জাটকা সংরক্ষণে আইনসমূহ এবং আইন লঙ্ঘনকারীর সাজা কি হতে পারে? ধন্যবাদ আমার কাছে আবারও ফিরে আসার জন্য, আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমার প্রফেসর সাহেব এবং ডক্টর কনক সাহেব কিছু কিছু বিষয় আইন সম্পর্কে অলরেডি বলেছেন। তো এখন আমি যদি স্পষ্ট করে বলি এবং ছোট করে বলি, তাহলে আমাদের যারা এই সংস্থার ইলিশ সংরক্ষণ এবং ইলিশ আহরণের সঙ্গে জড়িত তারা সবাই এটা বুঝতে পারবেন। তো এই সংক্রান্ত আইনগুলো হলো জাটকা ধরা, বিক্রয়, পরিবহন এবং বাজারজাতকরণ নিষিদ্ধ আইন। এই আইনে 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটারের নিচের ইলিশকে বলা হয় জাটকা। এই জাটকাটি প্রতি বছর নভেম্বরের 1 তারিখ থেকে পরের বছর 30শে জুন পর্যন্ত আহরণ, বিক্রয়, পরিবহন, বাজারজাতকরণ এবং নিজস্ব হেফাজতে রাখা দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে জাটকার বিচরণ ক্ষেত্রে অভয়াশ্রম ঘোষণা এবং মূল প্রজনন মৌসুমে 22 দিন ইলিশ আহরণ নিষিদ্ধ আইন। এই আইনে ইলিশ অভয়াশ্রম হিসাবে ঘোষিত বাংলাদেশে 6টি অভয়াশ্রমে বছরের নির্দিষ্ট সময়ে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এবং একই আইনের অন্য তফসিলে বলা হয়েছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম, যেটা বাংলা মাসে হিসাব করা হয়, সেটা আশ্বিনের ভরা পূর্ণিমার দিন থেকে 4 দিন আগে, পূর্ণিমার দিন সহ পরে 17 দিন, অর্থাৎ টোটাল 22 দিন। এই 22 দিন সকল ধরনের বাংলাদেশের সব জায়গায় সব ধরনের ইলিশ প্রজননের ক্ষেত্রে সারা দেশে মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ, বিক্রয় এবং মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। তো এখন আসি যে এটার সাজা কি। এটার সাজা আসলে খুব কঠিন। যদি কেউ এই আইনগুলো ভঙ্গ করতে কাউকে পাওয়া যায়, তার অনধিক 2 বছরের কারাদণ্ড হয়, অথবা অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড হয়, অথবা কাউকে উভয় দণ্ডে দণ্ডিত করা হয়। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি আবারও যেতে চাই ডক্টর মোহাম্মদ খালেদ কনক আপনার কাছে। জাটকা জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার প্রদত্ত সহায়তা সমূহ উদ্যোগগুলো কি সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আবার আপনাকে। আপনি জানেন আমাদের মাছ ধরার সাথে যারা সম্পৃক্ত যে জেলে সম্প্রদায়, তারা অত্যন্ত দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই মাছ ধরাই তাদের একমাত্র পেশা। এই পেশা ছাড়া তারা বিকল্প পেশা চিন্তা করবে সেটি ভাবতে পারে না। তো বাংলাদেশ সরকার এবং যেই বিষয়গুলো, যে আমরা 58 দিন মাছ ধরা বন্ধ করছি সমুদ্রে, আমরা অভয়াশ্রমে একটা নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখছি, ইলিশ মাছকে রক্ষা করার জন্য আমাদের এক নির্দিষ্ট নিষিদ্ধকালীন সময় আছে। কিন্তু কি করবে এই সময়, এইটি চিন্তা করে, যেটি আমি প্রথমে বলেছি যে 2003 এবং 4 সালে যে মেরিন ফিশারিজ অ্যাকশন, ইলিশ ফিশারি অ্যাকশন প্ল্যান যেটি করা হয়েছিল, সেইটির আলোকেই আমরা বর্তমানে কার্যক্রম পরিচালনা করছি। এটি হচ্ছে প্রকৃত জেলেদের শনাক্ত করে তাদের আইডি কার্ড বিতরণ করছি। এতে আমাদের ভিজিএফ কার্যক্রম পরিচালনা করে অত্যন্ত সুবিধা হয়, জেলেদেরকে আইডেন্টিফিকেশনের সুবিধা হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে খাদ্য সহায়তা হিসেবে আমরা এবছর 15,482 মেট্রিক টন ভিজিএফ চাউল বিতরণ করেছি। আর একটি নিষিদ্ধকালীন সময়ে প্রত্যেকটি জেলে পরিবারকে 40 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। যখন সামুদ্রিক এলাকায় 58 দিন মৎস্য আহরণ বন্ধ থাকে, সেই সময় এই বছরে আমরা 2025 সালে 3,11,062টি জেলে সম্প্রদায়কে আমরা 40 কেজি করে খাদ্য সহায়তা প্রদান করেছি। অভয়াশ্রম এলাকাগুলিতে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসাবে আমরা বকনা বাছুর বিতরণ করে যাচ্ছি। উপকূলীয় জেলেদের জীবনমান উন্নয়নের জন্য আমরা এছাড়াও অন্যান্য কার্যক্রম পরিচালনা করছি। যেমন এই বছর আমরা 23টি উপজেলায় 40,000 জেলে সম্প্রদায়ের মাঝে 12 কেজি আটা, 8 কেজি চাল, 8 কেজি ডাল, 10 লিটার তেল সহ আলু সহায়তা দেওয়া হয়েছে। এটি হচ্ছে যে নিষিদ্ধকালীন সময় তাদের জীবনমানকে ঠিক রাখা। এই বিষয়টি আশা করি এই সমস্ত কার্যক্রম যদি চলমান থাকে, অদূর ভবিষ্যতে আমাদের ইলিশকে সমৃদ্ধ করতে পারবো এবং জেলে সম্প্রদায় উপকৃত হবে এবং তাদের লাইভলিহুডও সচল থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব, আপনাকে জানতে চাই ইলিশ অভয়াশ্রম ব্যবস্থাপনা সম্পর্কে, বাংলাদেশ ইলিশ অভয়াশ্রম ও এর গুরুত্ব সম্পর্কে জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশে 432 কিলোমিটার নদীর অংশ, কোনোটা বা অল্প সময়ের জন্য, কোনোটা বেশি সময়ের জন্য মাছ ধরা, ইলিশ ধরা বা ইলিশের
জাটকা ধরা নিষিদ্ধ আছে। এই নিষিদ্ধ জায়গাগুলোর নামই হচ্ছে ফিশ স্যাংচুয়ারি বা মাছের অভয় আশ্রম। এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত ইলিশ ব্যবস্থাপনা যে কলাকৌশল, তার অধীনে 2005 সালে আপনার 4টি অভয়াশ্রম ঘোষণা করা হয়। সেটা হলো আপনার মেঘনা নদীর 2 অংশে 100 কিলোমিটার এবং 92 কিলোমিটার। এটা একেবারে আপনার বঙ্গোপসাগরের তীর পর্যন্ত এসে পৌঁছাচ্ছে এইটা। আর এর পাশেই যে ভোলার পশ্চিম দিকে যে আপনার তেঁতুলিয়া নদী আছে, সেখানে হলো আপনার 100 কিলোমিটার 3টি। আর পদ্মা নদীতে 20 কিলোমিটার আছে আপনার পদ্মা মেঘনার মিলনস্থল থেকে টুয়ার্ডস দি ব্রিজ, মাত্র 20 কিলোমিটারের জন্য করা আছে অভয়াশ্রম। আর একটা অভয়াশ্রম আছে, সেটা হলো আপনার পটুয়াখালীর কলাপাড়ার নিকটে যে সুন্দর একটি নদী আছে, আঁধার মানিক নদী, সেই নদীতে 40 কিলোমিটার। এইটা ছিল বাংলাদেশের অভয়াশ্রম। পরবর্তীতে মৎস্য অধিদপ্তর, ওয়ার্ল্ড ফিশ এবং মৎস্য গবেষণা 3টি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে আর একটি গুরুত্বপূর্ণ অভয়াশ্রম 82 কিলোমিটারে তৈরি করেছে, যেটা হচ্ছে আপনার কীর্তনখোলা নদী, আপনার মেঘনা নদী, কালাবদর, এই সমস্ত নদীগুলোর আড়িয়াল খাঁ এর একটি মিলিত স্রোতের জায়গা রয়েছে, যেটি মেহেন্দিগঞ্জ এবং হিজলায় পড়ে। এই জায়গাতে প্রচুর পরিমাণে, একে বলা হয় জাটকার খনি, এখানে আর একটি করা হয়েছে। এই 6টি অভয়াশ্রমের মাধ্যমে বাংলাদেশের ইলিশ মাছের জাটকা রক্ষা করা হচ্ছে। এই জায়গাগুলোতে কঠোরভাবে নিয়ম প্রয়োগ করে এখানে ইলিশ মাছকে রক্ষা করা হয়ে থাকে। তাছাড়াও এগুলো আপনার জাটকা রক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে এই সময় অন্যান্য যে মাছের পোনা, বিশেষ করে পাঙ্গাস, রিটা আর তাদের পোনাকেও রক্ষা করা হচ্ছে। তাতে করে নদ নদীগুলোতে শুধু ইলিশ নয়, অন্যান্য মাছেরও সমৃদ্ধি হচ্ছে। তাই বাংলাদেশে আপনার মৎস্য অভয়াশ্রম তথা স্যাংচুয়ারির ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। আমি এবার আসতে চাই ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার কাছে। টেকসই ইলিশ উৎপাদনের চ্যালেঞ্জ সমূহগুলো আসলে কি কি রয়েছে? আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আসলেই আমাদের চ্যালেঞ্জগুলো জানা প্রয়োজন এবং কোস্টগার্ড যেহেতু এই আইনগুলো বাস্তবায়ন করে, আমরা এই সবচেয়ে বেশি গ্রাউন্ড লেভেলে, ফিল্ড লেভেলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ পাই। তো এই চ্যালেঞ্জগুলোকে আমি সবার বোঝার জন্য 3টি ভাগে ভাগ করব: প্রাকৃতিক, মানবসৃষ্ট এবং গবেষণা সম্পৃক্ত। জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট বিবিধ কারণে আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং নদী গতিপথ পরিবর্তিত হচ্ছে। ইলিশের অভিপ্রায়ণ পথ, মাইগ্রেটরি রুট, মানে সহজ বাংলায় হচ্ছে সমুদ্র থেকে নদ নদীতে আসা এবং যাওয়ার জন্য ইলিশ যে পথগুলো ব্যবহার করে সেগুলো, এবং অত্যাধিক মাত্রায় জাটকা এবং মা ইলিশ ধরা, এবং এত মাত্রায় ধরে যে এটার পুনঃসংযোজন অর্থাৎ রিক্রিয়েশন যেটা, সেটা আর আগের অবস্থায় ফিরে যায় না। IUU ফিশিং, এটাকে আমরা বলি ইললিগাল, আনরিপোর্টেড অ্যান্ড আনরেগুলেটেড ফিশিং, যেটা বাংলা অনুবাদটা বোঝাই যাচ্ছে যেটা অবৈধ এবং আমাদের অজানা, এবং এটা কোনো রেগুলেশনের মধ্যে নাই। কারা মাছ ধরছে, কী ধরনের মাছ ধরছে, এটা আমাদের জানা নাই। এটা একটা বড় চ্যালেঞ্জ। গবেষণার মাধ্যমে ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড এবং টোটাল অ্যালাওয়েবল ক্যাচ এর পরিমাণ নির্ধারণ করা। আমি এখানে ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড এবং টোটাল অ্যালাওয়েবল ক্যাচের একটা সম্পর্ক, একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরেন আমাদের জলাশয়ে 100 কোটি মাছ রয়েছে। তো এই 100 কোটি মাছের মধ্যে গবেষণা করে ঠিক করবে যে কতটুকু পরিমাণ মাছ ধরলে আবারও সময়ের পরিবর্তনে অথবা বছর শেষে আবারও 100 কোটি মাছ থাকবে। তো আমরা বছরের পর বছর 100 কোটি মাছই পাবো, এবং যেটুক ধরার কথা সেটুক আমরা মাছ ধরবে এবং আমরা খাবো। যদি 100 কোটি মাছ থেকে ধরেন সেই লিমিটটা হচ্ছে 30 কোটি, তাহলে 70 কোটি মাছ থাকলো। তো 70 কোটি মাছ, 30 কোটি মাছ ধরা হলো, 70 কোটি আবার বছর শেষে বেড়ে আবার 100 কোটি হয়ে যাবে। এটা হলো ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ডের মধ্যে ম্যাক্সিমাম অ্যালাওয়েবল ক্যাচটা হলো। ধরেন আমরা এই IUU ফিশিং যে চ্যালেঞ্জগুলোর মাধ্যমে আমরা ধরলাম হচ্ছে এখানে 40 কোটি মাছ ধরে ফেললাম, তাহলে 60 কোটি মাছ হয়ে গেল। কিন্তু বছর শেষে এটা আবার 100 কোটিতে যাবে না,
হয়তো তার চেয়ে কম হবে না, হয়তো 90 কোটি হবে, 80 কোটি হবে। এরকম বছরের পর বছর যখন আমরা এইভাবে মাছ বেশি ধরতে থাকবো, তখন মাছের সংখ্যাটা রিপ্লেস হবে না, রিজেনারেট হবে না। ইলিশের ক্ষেত্রে প্রবাবলি এরকম হচ্ছে। সুতরাং এটা আমাদের গবেষণার দাবি রাখে। এছাড়াও আমাদের স্থানীয় জনগণের অসম্পৃক্ততা, তাদেরকে সম্পৃক্ত করা একটা চ্যালেঞ্জ। নদীর নাব্যতা হ্রাস, ইলিশ আহরণের জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের জাল, বোট এবং কারা এটার সঙ্গে সম্পৃক্ত, এটার একটা সমীক্ষা করা। দূষণ একটা পানি দূষণ প্রতিনিয়তই হচ্ছে। দূষণের ফলে যে অভয়াশ্রমগুলা আমাদের প্রফেসর সাহেব এবং কনক সাহেব বলেছেন, সেই অভয়াশ্রমগুলা সঠিকতা আছে কিনা, আবার নতুন করে ডিক্লেয়ার করতে হবে কিনা সেগুলো, এবং প্রজনন ক্ষেত্রসমূহের প্রতিবেশ এবং পরিবেশ ঠিক আছে কিনা গবেষণা করে এগুলো আবার পুনর্নির্ধারণ করা এবং নতুন করে আবার জারি করা, এবং গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রজনন ক্ষেত্র এবং বিচরণ ক্ষেত্র আবিষ্কার করা ইত্যাদি গুলোই মূলত আমাদের ইলিশের উৎপাদন এবং জাটকা বেড়ে ওঠার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ আমাদের দেশে। ধন্যবাদ আপনাকে। এবার আমি আবারও যেতে চাই ডক্টর মোহাম্মদ খালেদ কনক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। ইলিশ মাছের সরবরাহ ও বাজার মূল্য নিয়ন্ত্রণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক অদ্যাবধি গৃহীত কার্যক্রমগুলো জানতে চাই। আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর আমাদের একটি 7 সদস্য বিশিষ্ট কমিটি আছে যারা নিয়মিত বাজার মনিটরিং করে থাকে। এছাড়া বিএফডিসি নিয়মিত তাদের কার্যক্রম অংশ হিসাবে বিভিন্ন জায়গায় মাছ বিক্রি অব্যাহত রেখেছে। তাছাড়া আমরা নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে আমাদের অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আসলে মুক্তবাজার অর্থনীতিতে যে জিনিসটির সরবরাহ কম সেটি একটু কম্পারেটিভলি দাম বেশি থাকবে। তো এই বিষয়টিকে মাথায় নিয়ে আমরা আমাদের টিম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা উপজেলা প্রশাসনের সাথে নিয়মিত কার্যক্রম অংশ হিসাবে আমরা এই কার্যক্রমগুলি পরিচালনা করে যাচ্ছি এবং ইলিশ মাছের উৎপাদন বাড়ানোর জন্য এবং বাজারে সরবরাহ বাড়ানোর জন্য কীভাবে মাইগ্রেটরি রুট সহ এবং অন্যান্য রুটে ইলিশ মাছের আহরণটা বাড়ানো যায় সেই বিষয়টি গবেষণালব্ধ ফলের মাধ্যমে কিন্তু আমরা সম্প্রসারণের মাধ্যমে এটা আহরণের চেষ্টা করে যাচ্ছি এবং যার ফলশ্রুতিতে বর্তমানে কিন্তু 5 লক্ষ মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদিত হচ্ছে। এখন 18 কোটি বাংলাদেশি আমরা এরা প্রত্যেকেই আমরা ইলিশ মাছ ভালোবাসি, যার জন্য ইলিশ মাছের ডিমান্ডটা বেশি এবং এটার দাম বেশি। তারপরেও আমরা যে আমাদের মনিটরিং টিম, ভোক্তা অধিকার সংরক্ষণ, জেলা উপজেলা প্রশাসন এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলি আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করে যাচ্ছি। আশা করছি অদূর ভবিষ্যৎ ইলিশ মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং জাটকা সংরক্ষণ সপ্তাহ শুধু মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য নয়, সম্মিলিতভাবে আমরা কাজ করে আমরা ইলিশ মাছটিকে আরও সহজলভ্য একটি মাছে মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারবো। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরও একটি বিরতির পরে। দর্শকের পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা যে ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়, আমি এবার আসতে চাই ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার কাছে। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, টেকসই ইলিশ উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমার কাছে এর আগের প্রশ্নে আমরা চ্যালেঞ্জগুলো বলেছি, এখন নিঃসন্দেহে এই চ্যালেঞ্জগুলো যেহেতু আমি বলেছি, আমারই উচিত হবে এগুলো মোকাবেলার জন্য কি করা উচিত সেটা বলা। ইলিশের আবাসস্থল উন্নয়ন ও অভিপ্রায়ন পথ, যেটাকে আমরা ভালো করে বুঝি হচ্ছে তার যাতায়াত পথ, সেটা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করা, নতুন নতুন রাস্তাগুলো খুঁজে বের করা এবং সেগুলো বের করার জন্য গবেষণা করা, মাছের এই পথটাকে সচল রাখতে ড্রেজিং করা। আমাদের উপকূলীয় অঞ্চলের পুরোটাতেই যে পরিমাণ পলি পরে জমা হয়ে যাচ্ছে, গত কিছুদিন আগে স্পার্সো থেকে একটা রিপোর্ট এসেছে, এখানে নতুন নতুন জ্বর যাচ্ছে, নতুন নতুন দ্বীপ হচ্ছে। তো আমাদের যে মেঘনা নদীর মোহনা, যেটা গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, সেই জায়গাগুলো নতুন নতুন দ্বীপ গড়ার মাধ্যমে সেই জায়গাগুলো ভর্তি হয়ে যাচ্ছে। তো ইলিশ যে নদীতে তার লাইফ চক্রে নদীতে আসেই, সমুদ্র থেকে নদীতে আসে, আবার নদী থেকে সমুদ্রে চলে যায়, সেই লাইফ চক্র বা জীবন চক্রটা ব্যাহত হচ্ছে। সেজন্য ড্রেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলিশের এই রুটের বিভিন্ন স্থানে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ স্থান, সেখানে সার্ভেলেন্স চেকপোস্ট স্থাপন করা এবং IUU ফিশিং, যেটা আমি এর আগে চ্যালেঞ্জ বলেছিলাম, সেটা সম্পূর্ণরূপে বন্ধ করা
এবং ইলিশ আহরণের জন্য জাল, নৌকা এবং আহরণের সঙ্গে যারা জড়িত তাদের একটা হালনাগাদ তালিকা প্রস্তুতকরণ, তাহলে আমরা IUU ফিশিংটা পরিপূর্ণভাবে বন্ধ করতে পারবো। এবং অবৈধ মাছ ধরা বন্ধে ইদানিং ট্রল ডোর নামে একটা আর্টিসানাল বোট সমুদ্রে ট্রল করে, যেটা 40 মিটার গভীরতার নিচে। এই ট্রল ডোরগুলো ট্রল করে সমুদ্রের নিচের বটম থেকে সব কিছু তারা ছেঁকে নিয়ে আসছে। এতে করে সমুদ্রের প্রতিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে এবং একদম মৎস্য বাইক্যাচ খুব বেশি হচ্ছে এবং পুরো যেটাকে ইকোসিস্টেম বলে সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা বন্ধ করতে হবে এবং এটার এফেক্ট এত খারাপ যে বঙ্গোপসাগরে মাছের সংখ্যাই কমে যাচ্ছে। এটার বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড রীতিমতো যুদ্ধ ঘোষণা করার মতো কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে এবং গত বছর থেকে এই পর্যন্ত প্রায় 208টি আর্টিসানাল ট্রলিং বোট ধরেছে এবং এই জন্য অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। পাথরঘাটায় কোস্টগার্ডের উপর আক্রমণ এসেছে, গাড়ি পুড়িয়েছে, তারপরও আমরা এটার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব বাংলাদেশের সমুদ্রে মৎস্য এবং নদ নদীগুলোতে মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে। ইলিশের প্রজনন স্থান এবং ডিম পাড়ার যে নিরাপদ স্থান যেগুলো আছে সেগুলো ঠিক রাখার জন্য পালু উত্তোলন বন্ধ করা। ড্রেজার যখন চলে তখন মাছ এখানে ডিম পাড়তে পারে না, তারা প্রজননের জন্য উপযুক্ত জায়গা খুঁজে পায় না, ভয় পায়, চলে যায়। তো এই অবৈধ ড্রেজারগুলো বন্ধ করতে হবে এবং বাংলাদেশ কোস্টগার্ড এতে অত্যন্ত তৎপর। গত বছর থেকে এই পর্যন্ত আমরা 282টি ড্রেজার এবং বাল্কহেড জব্দ করেছি। এরপরে হচ্ছে যে জাল উৎপাদন, জাল যেটা দিয়ে মাছ ধরা হয়, সেই অবৈধ জাল উৎপাদন এর বেসিকে আমরা চলে গেছি। উৎপাদন কারখানাগুলো আমরা শনাক্ত করে সেখানে আমরা অভিযান চালিয়েছি। গত বছর থেকে এই পর্যন্ত আমরা মুন্সিগঞ্জে 44টি কারখানা অভিযান করেছি, 34টি গুদাম অভিযান করেছি এবং তাদের এই জাল তৈরি করার জন্য স্টিল মিলস লাগে এবং দুইটা স্টিল মিলস কারখানায় আমরা অভিযান পরিচালনা করেছি। এতে করে প্রায় 55 কোটি মিটার বিভিন্ন ধরনের জাল এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের জাল তৈরির সরঞ্জামাদি আমরা জব্দ করেছি, যেগুলোর মূল্য প্রায় 2085 কোটি টাকা। এবং একই সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় টেকনাফ থেকে শুরু করে কাঁচপুর, পদ্মায় বিভিন্ন যানবাহনে পরিবহনের সময় আমরা বিদেশি জাল পেয়েছি। তো এই বিদেশি জাল দেশে আসা পরিপূর্ণরূপে বন্ধ করতে হবে এবং বিদ্যমান অবস্থানগুলোতে ইলিশের ঠিকমতো প্রতিবেশগত অবস্থা ঠিক আছে কিনা এটা গবেষণার মাধ্যমে ঠিক করে এগুলোকে প্রয়োজনে আবার পুনঃঘোষণা করতে হবে, নতুন করে স্থাপন করতে হবে। একই সঙ্গে আমি বলবো যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, আমাদের মনোযোগটা এখন ডিপসি ফিশিংয়ের দিকে দিতে হবে। ইলিশ এবং নদ নদী উপকূলীয় এলাকার একটা মাছ, এটা খুব বেশি ডিপসি পর্যন্ত যায় না। যদি আমরা ইলিশের জাটকার সংখ্যা বাড়াতে চাই, মনোযোগ আমাদেরকে অন্যদিকে দিতে হবে। আমাদের এখানে টোনা ফিশ আছে, ডিপসি ফিশিংটা প্রায় আমাদের আওতার বাইরেই আছে। আমাদের ডিপসি ফিশিংয়ের যখন আমরা মনোযোগ দিব তখন এই দিকটাতে আমরা অনেক স্কোপ দেব ইলিশ বড় হওয়ার, জাটকা থেকে ইলিশ বড় হয়ে আমরা ইলিশ পাওয়ার স্কোপ সৃষ্টি হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমি একই প্রশ্ন রাখতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব আপনার কাছে। টেকসই ইলিশ উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কি হতে পারে? আজকের জাটকা আগামী দিনের ইলিশ, তাই আমাদের জাটকা সংরক্ষণে যদি জনগণকে সম্পৃক্ত করে এটি আরও যদি বস্তুনিষ্ঠভাবে এবং সফলজনকভাবে আমরা করতে পারতাম, ইতিমধ্যেই যতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে এটি আশাব্যঞ্জক, কিন্তু হতাশার জায়গাও রয়েছে। এত বছর যাবৎ সরকার বিভিন্ন সংস্থা এত প্রচেষ্টা করে জনগণকে সম্পৃক্ত করে কাজ করা প্রচেষ্টা চালানো সত্ত্বেও একটি শ্রেণীর মানুষ, অসাধু মানুষ এই সম্পদকে নষ্ট করছে। কয়েকদিন আগেই দেখলাম যে পদ্মা নদীর যে ব্রিজটা আছে সেই ব্রিজের পাশে লক্ষ লক্ষ পোনা, এত ছোট পোনা ধরছে যেটি কিছুদিন গেলেই এটি বড় ইলিশ হবে, তাদের ঘরে ফিরে আসবে। এই যে মানুষ জেনেও না জানার মতো করে সাময়িক উপকারার্থে এই কাজগুলি করছে, এটি অত্যন্ত ক্ষতিকর। তাই এটিকে ইলিশ রক্ষার জন্য আমাদেরকে প্রতি বছর নতুন নতুন কর্মসূচি শক্তভাবে করতে হবে না জনগণকে এগিয়ে আসতে হবে। তাই আমাদের জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য কি করা যায় সেটি দেখা দরকার। আর ঢাকার বুড়িগঙ্গা সহ বড় বড়
শহরগুলোর যে পলিউশনগুলো নদীতে আসছে এগুলো একটা সুপে পরিণত হচ্ছে। বুড়িগঙ্গাতে আর কোনো মাছ থাকতে পারে না এবং এই বিষাক্ত জলাশয়গুলোকে যদি আমরা নূতনভাবে পরিশুদ্ধ না করতে পারি তাহলে আস্তে আস্তে অন্যান্য নদীগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই পরে দেখা যাবে ইলিশের বাড়ি আর বাংলাদেশ নয়, অন্য কোথাও হবে। তাই আমাদের পলিউশন মুক্ত করতে হবে। আর সেই সাথে সাথে ইলিশকে নিয়ে আমাদের আরও প্রায়োগিক গবেষণা করা দরকার যে এই যে ইলিশ আপনার সোমেশ্বর ঘাটের যে পোনাগুলি ধরলো না, এই পোনাগুলি কি বড় হলে সোমেশ্বর ঘাটে ফিরে আসবে নাকি অন্য কোথাও যাবে? আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এবং এটি গবেষকরা আরও ভালো করে দেখতে পারে যে ইলিশ তার নানির বাড়িতে ফিরে আসবে। যদি নানির বাড়িতে ফিরে আসে তাহলে তো ধরার দরকার নাই। তোমার বাড়ির পাশের যে নদীতে তুমি ইলিশটা বাদ দিলে ধরলে না জাটকাটা, এই জাটকাটা বড় হয়ে কিন্তু তোমার এখানেই ফিরে আসবে। তাই তুমি কেন ধরো, এটা ধরবে না কো। তো এই সমস্ত মাইগ্রেশনের উপরে গবেষণা দরকার। আর বিশেষ করে সোশ্যাল রিসার্চ দরকার। আমাদের দেশের জেলেরা কেনই ধরতে যাচ্ছে, বোট মালিকরা কেন জেলেদের কী করছে এবং এর কোনো রাজনৈতিক প্রভাব আছে কিনা, যেটা অতীতে ছিল এখনও কি সেটা আছে কিনা সেটা দেখতে হবে। সরকারকে আরও সজাগ হতে হবে এবং সেই সাথে সাথে আমাদের বাহিনীগুলো সহ বিভিন্ন সংস্থাতে কাজ করছে তাদের স্বচ্ছতাও 100% হতে হবে। অর্থাৎ কাজের সময় কাজটি সঠিকভাবে করতে হবে, এটি যেন প্রস্তাবিতভাবে করা হয়। এগুলি যদি করা হয় আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই বাংলাদেশের নদী সম্পদগুলো ইলিশ তথা অন্যান্য মাছে ভরে উঠবে এবং দেশের মানুষ সস্তায় ইলিশ পাবে, এটা আমি বিশ্বাস করি। আশা করছি। আমি এবার যেতে চাই ডক্টর মোহাম্মদ খালেদ কনক আপনার কাছে। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য অধিদপ্তর ভবিষ্যতে কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? ক্যাপ্টেন সাহেবের যে বিষয়গুলো উনি ওনার মতামত দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে একটু বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের সামুদ্রিক এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরার জন্য কিন্তু আমাদের একটি প্রকল্প আছে, গভীর সমুদ্রে টুনা মাছ পাইলট প্রকল্প। এটি একটি পাইলট প্রকল্প। আমরা গভীর সমুদ্রে মাছ ধরার জন্য এবং টুনা মাছের স্টক অ্যাসেসমেন্ট এবং এটা ডাটা নেওয়ার জন্য আমরা সচেষ্টা এবং কীভাবে আমরা সেটি কাজ করতে পারি সেটি কিন্তু আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আইও ফিশিং নিয়ে কথা হয়েছে। আইও ফিশিংটা হচ্ছে সামুদ্রিক মৎস্য আইন 2020 এর আলোকে আমরা আইও ফিশিং ইলিগেল, আনরিপোর্টেড অ্যান্ড আনরেগুলেটেড মাছ যাতে না ধরে সেটি আমাদের একটি সার্ভেলেন্স অ্যান্ড মনিটরিং সেন্টার আছে চট্টগ্রামের পতেঙ্গায়। এটি আমরা কোস্টগার্ড এবং বাংলাদেশ নেভির সহায়তায় কার্যক্রমটি পরিচালনা করে যাচ্ছি। সুতরাং আমরা কিন্তু ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য সামুদ্রিক মৎস্য সেক্টরের দিকে আমরা কিন্তু ঝুঁকে পড়েছি এবং পড়ছি। কারণ ব্লু ইকোনমি একটা বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনা খাত, সেই খাতকে সামনে নিয়ে আমরা এই কার্যক্রমগুলি অব্যাহত রেখেছি। যেটি ডক্টর ওহাব স্যার বলেছেন যে গবেষণার বিষয়টি, প্রায়োগিক গবেষণার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের গণ্ডির ভিতরে না রেখে এই গবেষণালব্ধ ফলটি যদি মৎস্য অধিদপ্তরের মাধ্যমে এটি ফিল্ড লেভেলে বাস্তবায়ন করা যেত তাহলে আমার মনে হয় এই বিষয়টি আমরা ইলিশ মাছ নয় মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ হতাম। তো আমি এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর আব্দুল ওহাব স্যার এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের প্রায়োগিক গবেষণাগুলি মৎস্য অধিদপ্তরের সাথে সম্পৃক্ত করা হোক এবং করার জন্য আমরা কিন্তু রেডি আছি যে তাদের প্রায়োগিক গবেষণার লব্ধ বিষয়গুলো মৎস্য সেক্টরে মন্ত্রণালয়ের মাধ্যমে সেটি প্রয়োগ করা। আর হচ্ছে যে আর্টিসানাল ফিশিং বোট যেটি আমরা কিনারে যেটি আমরা আমাদের কিন্তু একটি জরিপের মাধ্যমে আমরা প্রায় 30,000 আর্টিসানাল ফিশিং বোট চিহ্নিত করেছি। এগুলো রেজিস্ট্রেশনের আওতায় এসছে এবং আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছি। তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই বিষয়গুলো শুধু ইলিশ নয় সামগ্রিক মৎস্য উৎপাদনের জন্য আমরা করে যাচ্ছি। তো আশা করছি যে এই ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক এবং মৎস্য অধিদপ্তরের মাধ্যমে যারা মৎস্য সেক্টর নিয়ে কাজ করে তারাও অত্যন্ত আন্তরিক। তো এটি সঠিকভাবে প্রয়োগ করার পরিপ্রেক্ষিতে আজকে মৎস্য উৎপাদন আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি এবং আমাদের খাদ্য চাহিদায় প্রতিদিন কিন্তু আমরা 62 গ্রাম মাছ খাওয়ার কথা, সেখানে কিন্তু আমরা আমাদের এই কার্যক্রমের ফলশ্রুতিতেই কিন্তু আমরা বর্তমানে 67 গ্রাম মানে 7 গ্রাম বা 5 গ্রাম মাছ আমরা বেশি খাচ্ছি। তো এই যে প্রোটিন সোর্স এটি সরবরাহ সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। ফিশারিজ ডিপার্টমেন্ট এবং মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে চেষ্টা করছি। আশা করছি অদূর ভবিষ্যতে আমাদের মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ হবে। ও শুধু সেটি নয়, আমরা কিন্তু বাংলাদেশ থেকে মাছ দেশের বাইরে রপ্তানি করছি এবং বাংলাদেশের মেরিন ফিশারিজ কাঁকড়া কুচিয়া
এগুলো ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, কানাডা এবং অন্যান্য দেশে রপ্তানি হচ্ছে। সুতরাং এই মৎস্য সেক্টরকে যদি আমরা প্রায়োগিক গবেষণা এবং অন্য বিষয়গুলোর সাথে সমন্বয় করে আমরা একটি নির্দিষ্ট সুন্দর একটি, যেটি 2003 এবং 2004 সালে মেরিন ফিশারিজ অ্যাকশন হিলসা অ্যাকশন প্ল্যান আমরা প্রণয়ন করেছি, এটির সাথে যদি মেরিন ফিশারিজটা আমরা একত্রিত করি তাহলে মৎস্য সম্পদ অবশ্যই সমৃদ্ধ হবে এবং আমরা এই সেক্টরের মাধ্যমে ভবিষ্যতে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবো, এটাই আমি বিশ্বাস করি। আমি আবারও আসতে চাই ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার কাছে জানতে চাই জাটকা সংরক্ষণে কোস্ট গার্ডের ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? বাংলাদেশ কোস্ট গার্ড 1995 সালে এটার রেজ হয়ে আজ পর্যন্ত প্রায় 31 বছর হয়েছে এবং 2016 সালে এর আইনটি নতুন করে পরিমার্জন করা হয়। এই আইনে আছে যে আমাদের অবৈধ মৎস্য আহরণ বন্ধ করতে হবে, এটা আমাদের আইনের একটা অংশ। সুতরাং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বক্ষণিক চিন্তা থাকে এই আইনটাকে বাস্তবায়ন নিয়ে, এবং বাংলাদেশ কোস্ট গার্ড আমি বলতে পারি ফ্রেন্ডস অফ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ফ্রেন্ডস অফ বাংলাদেশ ফিশারিজ অধিদপ্তর। এই জন্য মৎস্য সম্পদ রক্ষাকে ঘিরেই আমাদের সব পরিকল্পনা থাকে। আমাদের প্রথমত হচ্ছে যে আমাদের এই এলাকাটা হচ্ছে প্রায় উপকূলীয় এলাকা, প্রায় 49,000 বর্গ কিলোমিটার এলাকা এবং এখানে প্রায় 3.5 কোটি লোকের বসবাস। এখানে 5 থেকে 10% মানুষ হচ্ছে একান্তই মাছের মৎস্য আহরণের উপর বাস করে এবং আমাদের সমুদ্র এলাকার আয়তন হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার এলাকা। এই বিশাল এলাকার জন্য কোস্টগার্ডের বর্তমান যে জনবল সেটা হচ্ছে 5,300-এর মতো। এই জনবল আমাদের বৃদ্ধি করে এই আগামী 5 বছরের মধ্যে 8,500-তে উন্নতি করার আমাদের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আমাদের জাহাজ, আমাদের স্টেশন, আমাদের বেইজ এবং আউটপোস্ট, এখন বেইজ আছে 4টা, আউটপোস্ট এবং স্টেশন আছে প্রায় 58টা। এই আপনি বুঝতেই পারছেন যে আমাদের বিশাল যে এলাকা 49,000 বর্গ কিলোমিটার, আমাদের কোস্টলাইনের লেংথ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 710 কিলোমিটার। এই বিশাল এলাকার জন্য 58টা স্টেশন খুবই অপ্রতুল। এটা শুনলে যে কেউ বুঝবে যে এটা সামগ্রিকভাবে পুরো এলাকাটা আমাদের সার্ভেলেন্সের আওতায় আসে না, অ্যাওয়ারনেসের আওতায় আসে না। সেজন্য এইগুলো বৃদ্ধির দিকে আমরা খুব মনোযোগ দিচ্ছি। একই সঙ্গে আমাদের হেলিকপ্টার সংযোজনের ক্ষেত্রে আমরা মনোযোগ দিচ্ছি, যেটাতে আমাদের সার্ভেলেন্স মৎস্য অভয়ারণ্যে এবং মৎস্য এলাকাগুলোতে কি হচ্ছে সেটা দ্রুততার সঙ্গে আমাদের পৌঁছতে পারবো এবং আমরা খুব অল্প সময়ে আমরা জানতে পারবো যে হেলিকপ্টারের মাধ্যমে সেখানে কি ঘটছে এবং আমরা অভিযান পরিচালনা করতে পারবো। একই সঙ্গে আমরা কোস্টাল পুরো 710 কিলোমিটার এলাকা জুড়ে আমাদের কোস্টাল সার্ভেলেন্স সিস্টেম বসানোর পরিকল্পনা রয়েছে। তো এই পরিকল্পনাগুলো আগামী 5 বছরের মধ্যে বাস্তবায়ন হলে ইনশাল্লাহ আমরা মৎস্য সম্পদ আরও সুন্দর করে রক্ষা করতে পারবো এবং বাংলাদেশের মৎস্য সম্পদ ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এটাই আমার আশাবাদ। ধন্যবাদ আপনাকে। আমি এবার প্রশ্ন রাখতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব আপনার কাছে। মৎস্য সম্পদ ব্যবস্থাপনায়, বিশেষ করে ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু ইলিশ আমাদের জাতীয় মাছ, ইলিশ দ্বারাই বাংলাদেশ পরিচিত হয়, আবার কোন দেশের মাছ ইলিশ বলে বাংলাদেশ, বলো তো ইলিশ কোন দেশে পাওয়া যায়? বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ মাছটা কি? ইলিশ। তাই ইলিশ দ্বারাই বাংলাদেশ চেনা যায়, আবার বাংলাদেশ দ্বারা ইলিশ চেনা যায়। এটা একটা ভৌগোলিক নির্দেশক যে বাংলাদেশের মাছ ইলিশ। 80% মাছ আমরা উৎপন্ন করে থাকি, 12% টোটাল মাছের যে প্রোডাকশন সেটা আমার ইলিশ দিয়ে থাকে। আর ইলিশ তো শুধু মাছ নয়, ইলিশ শুধু খাবার দেয় ভালো তা নয়, ইলিশ প্রোটিনের যোগান দেয়, এমপ্লয়মেন্ট দেয়, এই যে বিশাল জনগোষ্ঠীকে কর্মসংস্থান করে থাকে। শুধু তাই না, কোন দেশ আমার বন্ধু থাকবে না থাকবে এগুলো তো ইলিশ দ্বারা নির্ধারিত হয়। ইলিশ তো আমাদের আরও গুরুত্বপূর্ণ বন্ধুত্ব বিনির্মাণের বাহক হিসাবে। সেই ইলিশকে রক্ষা করতে হবে এবং রক্ষা করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যে ইলিশের উপর পড়াশোনা হচ্ছে, কিন্তু ইলিশকে একটা ডিস্টিংক্ট আলাদা বিষয় হিসাবে ইলিশের বায়োলজি, ইলিশের ব্যবস্থাপনা, ইলিশের অভিপ্রায়ণ,
ইলিশ কেমন পরিবেশ দরকার, ইলিশের কলিতাত্ত্বক বা জেনেটিক্স কি, ইলিশ কি বাংলাদেশে এক প্রকার নাকি ইলিশের মধ্যেও ভিন্ন ভিন্ন আছে? আমরা যে বাজারে গিয়ে বলি পদ্মার ইলিশ চাই, তাহলে কি পদ্মা ছাড়া অন্য ইলিশের স্বাদ ভিন্ন আছে? আমার মনে হয় আছে। সেইগুলোর উপরে আরও ব্যাপক অর্থে পাঠদান করা দরকার সিলেবাস কোর্স কারিকুলামে। সেই সাথে সাথে ইলিশ সাগরের যে মাছ উৎপাদন হচ্ছে তারও 45% মাছ হচ্ছে, 45% মাছ শুধু ইলিশ। তো আপনার মৎস্য শিক্ষার জন্য যেখানে 19-20টা বিশ্ববিদ্যালয় পাঠদান করাচ্ছে, সেখানে ইলিশ কত গুরুত্ব পাওয়া উচিত? তাই যা গুরুত্ব পেয়েছে তার থেকে বেশি গুরুত্ব পাওয়া দরকার। কিভাবে ইলিশকে সুন্দরভাবে ধরা যায়, কখন ধরতে হবে, কিভাবে কোল্ড চেইন ব্যবস্থাপনা করে ইলিশকে আরও ভালোভাবে রাখা যায়। ইলিশ কাঁটাওয়ালা মাছ, বাঙালির জিহ্বা এত ভালো যে তারা কাঁটা জিহ্বা দিয়ে আলাদা করতে পারে। পৃথিবীর মানুষের জিহ্বা কিন্তু এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স নয়। তাই পৃথিবীকে যদি ইলিশ খাওয়াতে হয়, তাহলে ইলিশের রান্না কৌশল, কাঁটাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা শিখতে হবে। তাই ইলিশ ধরার পর তার রন্ধন কৌশল দিয়ে ইলিশের নানা পদের খাবারের উপরেও কিন্তু লেখাপড়া থাকতে হবে। এবং ওয়ার্ল্ড ফিশ থাকার সময় আমি ওখানে কাজ করেছিলাম, তখন আপনার ডপ এবং ওয়ার্ল্ড ফিশ মিলে প্রথম আলোকে দিয়ে একটি বই লিখিয়েছিলাম নকশা থেকে, সমস্ত ইলিশের রন্ধন কৌশল নিয়ে 100 পদের ইলিশ রান্না করা হয়েছিল, যে বইটি ব্যাপকভাবে পরিচিতি পেয়েছিল। সেই জন্য ইলিশের উপরে নানাবিধভাবে লেখাপড়ার পথ প্রশস্ত করা দরকার। আশা করি বিশ্ববিদ্যালয়গুলো এ বিষয়ে লক্ষ্য নেবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি প্রশ্ন রাখতে চাই ডক্টর মোহাম্মদ খালেদ কনক আপনার কাছে। জাটকা রক্ষায় জনগণের নিকট আপনার প্রত্যাশা সম্পর্কে জানতে চাই। যেই বিষয়টি ডক্টর ওয়াহাব স্যার বলেছেন যে আজকের জাটকায় আগামী দিনের ইলিশ, ইলিশ হচ্ছে বাংলাদেশের একটি জিআই পণ্য। এই ইলিশের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে মৎস্য সম্পদে পরিচিত করতে পারছি। এই ইলিশকে রক্ষা এবং ইলিশকে শুধু বাংলাদেশের মানুষের পাতে পৌঁছে দেওয়া নয়, এটি যাতে আরও উৎপাদন আমরা করতে পারি, আমাদের সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়গুলো এবং নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, জেলা উপজেলা প্রশাসন, আমাদের বাহিনীগুলো যারা আছে, নৌপুলিশ সহ সবার কাছে আমি অনুরোধ করব, এই জাটকা সংরক্ষণে সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসুন। এই জাটকাকে সংরক্ষণ করুন, এই জাটকাকে নদীতে বাঁচতে দিন। কারণ এই জাটকা একটু বড় হয়ে এটা আবার সমুদ্রে চলে যায়, বড় হয়ে আবার সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে। নদীতে প্রবেশ করার সময় জেলেরা ধরলে তারা লাভবান হবে। সুতরাং এই জাটকাকে বাঁচতে দিন, ইলিশ মাছ সমৃদ্ধ হবে, মৎস্য সম্পদ সমৃদ্ধ হবে এবং আমাদের জিআই পণ্য হিসাবে দেশের বাইরে পরিচিতি আরও লাভ করবে। আর বাংলাদেশ সরকারের আরেকটি বিষয় একটু আগে আমার প্রশ্নটিতে একটু অ্যাড করা প্রয়োজন, সেটা হচ্ছে যে এই মাইগ্রেটরি রুটগুলো যেগুলো পলি পরে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো ড্রেজিং করার জন্য সরকার ইতিমধ্যেই ভাবছেন এবং আমরা এটি ব্যাপক কর্মযোগ্য, এটি নেওয়ার জন্য আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছি। আর জাটকা ধরা সচেতনতা সব অব্যাহত আছে এবং এই জাটকাকে মানুষের যাতে না ধরে এবং সীমিত সময়ের জন্য সীমিত লাভ বিবেচনা না করে বৃহৎ লাভের কথা চিন্তা করে আমরা জাটকাকে বাঁচতে দিব এবং ভবিষ্যতে বড় ইলিশে পরিণত হওয়ার জন্য এটা না ধরার জন্য সবাইকে অনুরোধ জানাবো। তো আমার প্রত্যাশা এটাই যে একটি জাটকা রক্ষাটি সামাজিক আন্দোলনে পরিণত হোক, ইলিশ মাছে সমৃদ্ধ হোক এবং ইলিশ মাছের মাধ্যমে আমাদের মৎস্য সম্পদ বহির্বিশ্বে পরিচিতি লাভ করুক, বাংলাদেশ সমৃদ্ধ হবে, বাংলাদেশের মৎস্য সম্পদ সমৃদ্ধ হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।